আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুবই ভালো আছো। স্কুল অফ এক্সিলেন্স কর্তৃক আয়োজিত টানা 25 দিনের ফ্রি অ্যাডমিশন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের চতুর্থ ক্লাস বাংলার। আজকের ক্লাসে আমরা কথা বলবো বিইউপি এর এফ এ ডবল এস এবং এফ ট্রিপল এস এর বাংলা প্রশ্ন নিয়ে। আমরা দেখার চেষ্টা করব যে 24-25 সেশনে এবং 23-24 সেশনে কোন কোন টপিক গুলো থেকে এখানে প্রশ্ন এসেছে, এবং আমরা একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব যে টপিক গুলো পড়লে তুমি বিউপির ভর্তি পরীক্ষা খুব ভালো করতে পারবে। তো চলো শুরু করি আমরা, যেহেতু আমাদের বেশ দেরি হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে, আমরা দেরি করবো না, শুরু করি। দেখো আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল, বিহ্বল শব্দের শুদ্ধ উচ্চারণের বানান কোনটি। আমরা প্রথমেই বলেছি যে আমরা যখন কোনো প্রশ্ন সলভ করবো, আমাদের প্রথম টার্গেট থাকবে যে সেই প্রশ্নের টপিকটা আমরা আগে আইডেন্টিফাই করবো যে কোন টপিক থেকে প্রশ্ন এসেছে। এখন টপিক আইডেন্টিফাই করার পরেও ওই টপিকের কোন আলোচনা থেকে প্রশ্নগুলো এসেছে সেটাও দেখার চেষ্টা করবো। যেমন আমাদের প্রথম যে প্রশ্নটা এসেছে আমাদের উচ্চারণ থেকে। উচ্চারণ আমাদের বাংলা ব্যাকরণের যে আমাদের এইচএসসি বাংলা ব্যাকরণের সিলেবাসের প্রথম টপিক থেকে এসেছে। আমাদের সিলেবাসে কিন্তু উচ্চারণ আছে। এখন উচ্চারণের কোন বিষয় থেকে এসেছে আমরা একটু দেখি। আমাদের হ বয়ের যে উচ্চারণের বিষয়টা আছে এখান থেকে প্রশ্ন এসেছে। হ বয়ের উচ্চারণ থেকে আমাদের বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে। এখন আমরা জানি যে হ বয়ের উচ্চারণ দুই ভাবে হইতে পারে। যদি হ বয়ের আগে অ বা আ থাকে তখন হ বয়ের উচ্চারণের ক্ষেত্রে ও বা ও ভ হয়। আর অ আ ব্যতীত অন্য কিছু থাকলে তখন হ বয়ের উচ্চারণ হয় উভ। এখন আমরা যদি বিহবল শব্দটা দেখি, আমরা দেখবো যে এই শব্দের আগে কি অ বা আ কিছু আছে? কিছু নাই। সেহেতু আমাদের এর উচ্চারণ কি হবে? রস্যু ভয়ের মতো হবে। আমাদের এখানে সঠিক উত্তর হবে বিহ্বল। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, যা সংগৃহীত হচ্ছে বা সঞ্চিত হচ্ছে এক কথায় বাক্যটিকে কি বলা হয়। এটা এসেছে আমাদের এক কথায় প্রকাশ থেকে। এক কথায় প্রকাশ আমাদের বাংলা বিরোচনের যে টপিক গুলো আছে, বিশেষ করে সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, এগুলো থেকে আমাদের ভর্তি পরীক্ষায় খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায়। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে উপজীয়মান। পরবর্তী প্রশ্ন আমরা দেখি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে বাংলা সাহিত্যে ডাক ও খনার বচন কোন যুগের সাহিত্যিক নিদর্শন। দেখো আমাদের টেক্সট বইয়ের যে গদ্য পদ্যগুলো আছে ফুল সিলেবাসে বা শর্ট সিলেবাসে, এর বাইরেও বাংলা সাহিত্য থেকে বেশ কিছু প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে দেখা যায়। যেমন বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন আসে। বাংলা সাহিত্যের ইতিহাস, তো এই প্রশ্নটা এসেছে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস টপিক থেকে। তো বাংলা সাহিত্যের ইতিহাসে পড়লে আমরা দেখি যে ডাক ও খনার বচন আমাদের প্রাচীন যুগে একদম শেষের দিকে আংশিক ভাবে শুরু হলেও ওটা বিস্তার লাভ করে নাই। আমাদের এটা বিস্তার লাভ করেছিল মধ্যযুগে। এখানে সঠিক উত্তর হবে মধ্যযুগ। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, মাঝে মাঝে মানব প্রেমের কথা তারা বলে কিন্তু তাতে নেশা ধরে না, কোন গল্পের অংশ। দেখো আমাদের এই যে প্রশ্নটা এসেছে, এটা এসেছে আমাদের টেক্সট বইয়ের প্রবন্ধ থেকে, অর্থাৎ আমরা গদ্য অংশের কথা বলতে পারি। টেক্সট বইয়ের গদ্য থেকে প্রশ্নটা এসেছে, কিন্তু এই প্রশ্নটা এসেছে আমাদের সিলেবাস বহির্ভূত। সিলেবাস বহির্ভূত সিলেবাস বহির্ভূত বা ফুল সিলেবাস থেকে। তাহলে আমরা কি দেখলাম যে বিওপির ভর্তি পরীক্ষায় আমাদের ফুল সিলেবাস পড়তে হবে। তো এই লাইনটা আমাদের দেওয়া আছে জীবন ও বৃক্ষ প্রবন্ধে। এখন এই প্রশ্ন যে টাইপের প্রশ্নটা এসেছে, আমরা যদি খেয়াল করি যে একটা প্রবন্ধের লাইন উল্লেখ করে দিয়ে কি বলতেছে যে কোন প্রবন্ধের অংশ, তাহলে আমরা যখন কোনো গল্প বা প্রবন্ধ পড়বো সেটা আমাদেরকে খুব সুন্দর করে পড়তে হবে। প্রতিটা লাইন যেন আমরা একটা লাইন তুলে দিলে আমরা বলতে পারি যে এটা আসলে কোন প্রবন্ধে বা কোন গল্পে বা কোন কবিতার চরণ ছিল। তাহলে প্রশ্নটা এসেছে আমাদের গদ্য অংশ থেকে, আর গদ্যের যে মূল পাঠের অংশ থেকে এসেছে। পরবর্তী প্রশ্ন দেখি আমরা। কিন্তু আমরা তার কথা বুঝলাম না, আমার পথ প্রবন্ধে কার কথা বলা হয়েছে। দেখো এই প্রশ্নটা এসেছে আমাদের মূল বইয়ের প্রবন্ধ অর্থাৎ গদ্য অংশ থেকে। এটা আমাদের শর্ট সিলেবাসের ভিতরে আছে। আমরা জানি যে আমার পথ প্রবন্ধে এই আলোচনার ভিতরে কিন্তু এই কথা আছে যে কিন্তু আমরা তার কথা কি হইলো না, তার কথা বুঝলাম না। কার কথা এখানে? মহাত্মা গান্ধীর কথা কিন্তু আমাদের বলতেছে কাজী নজরুল ইসলাম। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, 82 সংখ্যাটির শুদ্ধ পূরণবাচক রূপ কোনটি। দেখো আমাদের এই প্রশ্নটা এসেছে সংখ্যাবাচক শব্দ থেকে। সংখ্যাবাচক শব্দ আমাদেরকে এখানে জানতে চেয়েছে যে পূরণবাচক। আমরা জানি যে পূরণবাচক বা ক্রমবাচক কিন্তু একই বিষয়।
কারণ আমরা যখন পরীক্ষায় যে ক্লাসে যখন রেজাল্ট দেয় বার্ষিক পরীক্ষা হয়, আমরা দেখি না যে ক্রমিক রোল হয় কারণ কি, কেউ প্রথম হয়, কেউ দ্বিতীয় হয়, কেউ তৃতীয় হয়, এগুলোই হচ্ছে আমাদের পূরণবাচক রূপ। তো 82 সংখ্যাটির আমাদের পূরণবাচক রূপ হবে 82তম। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কাঁচা মিঠা এর সঠিক ব্যাসবাক্য কোনটি? এখানে আমাদের টপিক হচ্ছে সমাস। দেখো, তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন, যে বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পরীক্ষা দাও, তোমাকে আসলে সমাসের প্রশ্নের মুখোমুখি হইতে হবে। সমাস কিন্তু তোমার পরীক্ষায় আসবেই। আমাদের ফেসবুকে অনেকে উত্তর করছো, মুবাশশির আমি, মহাত্মা গান্ধী, 5-এর বি। হ্যাঁ, আচ্ছা, আমরা এবার 7 নাম্বার দেখি। দেখো, তাহলে আমাদের প্রশ্নটা এসেছে সমাস থেকে। সমাস কিন্তু, সমাসের যদি আমরা দেখি, আমাদের কিন্তু একাডেমিক সিলেবাসে আছে। তো এখানে এটা হচ্ছে আমাদের কর্মধারয় সমাস, এর ব্যাস বাক্য হবে যা কাঁচা তাই মিঠা। পরবর্তী প্রশ্ন, কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়? দেখো, মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের শর্ট সিলেবাসের যে গল্প আছে তার ভিতরে একজন লেখক। এখন আমাদের যখন আমরা কোনো গল্প পড়বো, গল্প বা কবিতা পড়বো, আমাদের প্রথম কাজ হচ্ছে তার লেখক পরিচিতি ভালো করে পড়া। লেখক পরিচিতি, এখন লেখক পরিচিতির যে বিষয়টা আছে, লেখক পরিচিতিতে আমাদের জন্ম মৃত্যু সালটা আমরা একবার একটু দেখার চেষ্টা করবো, পাশাপাশি তার যে উল্লেখযোগ্য সাহিত্য কর্মগুলো আছে সেগুলো আমাদেরকে দেখতে হবে। যেমন এখানে আমরা যদি দেখি, আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের 4টা এখানে অপশন দেওয়া আছে, আমাদের 3টা তার উপন্যাস, একটা তার উপন্যাস না। তাহলে আমরা যদি একটু ভালো করে না পড়ি, তাহলে কিন্তু আমরা এগুলো উত্তর করতে পারবো না। আমরা জানি যে তার জননী তার একটা উপন্যাস, পদ্মা নদীর মাঝে তার একটা উপন্যাস, দিবারাত্রির কাব্য তার একটা উপন্যাস। তার উপন্যাস নয় হচ্ছে প্রাগৈতিহাসিক। তাহলে বিউপি FA ইউনিটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসছে। এই টপিক গুলো তোমাদেরকে বুঝতে হবে, এই টপিক গুলো তোমাকে পড়তে হবে, তাহলে তুমি বিউপি ভর্তি পরীক্ষা ভালো করবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, কাজী মোতাহার হোসেনের মতে ড্যাশ এই পৃথিবীর অগ্রযাত্রার অন্যতম চালিকা শক্তি। দেখো, এই প্রশ্নটাও এসেছে আমাদের কোন অংশ থেকে বলতে পারবো? আমাদের গদ্যের যে আলোচনা আছে, গদ্যের যে আমাদের আলোচনা অংশ, আলোচনা অংশ থেকে এসেছে। কিন্তু এই প্রশ্নটা আমাদের শর্ট সিলেবাসের বাইরে, শর্ট সিলেবাসের মধ্যে এটা নাই। এখন আমরা এই যে প্রশ্নগুলো দেখবো, FA এখানে আমরা বেশ কিছু প্রশ্ন দেখবো যে শর্ট সিলেবাসের বাইরে থেকে আসতেছে। এই জন্য আমাদের বিউপি ভর্তি পরীক্ষার জন্য আমাদের শর্ট সিলেবাসের বাইরেও প্রস্তুতি নিতে হবে। তো এখানে আমাদের কাজী মোতাহার হোসেনের মতে ভলি পৃথিবীর অগ্রযাত্রার অন্যতম চালিকা শক্তি, এটা আমাদের গদ্য থেকে এসেছে। এটা হচ্ছে আমাদের সিলেবাসের বাইরে, অর্থাৎ ফুল সিলেবাস বলতে পারি আমরা। আমাদের ফুল সিলেবাস থেকে প্রশ্নটা এসেছে। পরবর্তী প্রশ্ন, নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতার শেষ লাইন কোনটি? তোমরা যারা 25 ব্যাচে আছো, তোমাদের কিন্তু নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটা তোমাদের ফুল সিলেবাসের ভিতরে আছে, কিন্তু শর্ট সিলেবাসে নাই, তোমরা এটা পড়ো নাই। তো এই যে প্রশ্নটা এসেছে, এটা এসেছে কি থেকে? কবিতা থেকে। তো কবিতার কোন অংশ থেকে এসেছে? কবিতার চরণ। খুবই সহজ, খুবই সহজ প্রশ্ন, কবিতার একটা চরণ। এখন আমরা যখন কোনো কবিতা পড়বো, তাহলে আমাদের কাজ কি থাকবে? যে কবিতার প্রথম চরণ কোনটা, কবিতার শেষ চরণ কোনটা, এই জিনিসগুলো আমাদের একটু দেখে শুনে পড়তে হবে। যেহেতু এই টাইপের প্রশ্ন বিগত বছর এসেছে বিউপিতে, সেজন্য এই বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে। তো নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতার শেষ লাইন হচ্ছে জিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। আশা করি তোমরা টপিকটা বুঝতে পারছো। আচ্ছা, তোমরা জমে যারা কথা বলার সুযোগ আছে, তোমরা কি বুঝতে পারছো বিষয়গুলো, যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে, আমাদের কোনগুলো পড়তে হবে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি এবং নোট করছি। আচ্ছা আচ্ছা, নোট করবা, যেমন যেন তোমার পরীক্ষার আগে আবার কারোর অনশট সিলেবাস বা সাজেশনের জন্য অপেক্ষা না করা লাগে, সেভাবে তোমরা প্রস্তুতি নিবে। এখন পরবর্তী প্রশ্ন দেখো, সমার্জনা শব্দের অর্থ কি? এটা আমাদের শব্দ অর্থ থেকে প্রশ্ন এসেছে। কি থেকে? শব্দ অর্থ। আমাদের বোর্ড বইয়ের যে আমার পদ প্রবন্ধ আছে, আমার পদ প্রবন্ধের শব্দ অর্থ থেকে প্রশ্ন এসেছে। তাহলে আমাদের বইয়ের যে গদ্য পদ্য গুলো আছে, সেগুলোর শব্দ অর্থ আমাদেরকে পড়তে হবে। সমার্জনা শব্দের অর্থ হচ্ছে ঘষে মেজে পরিষ্কার করা। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কি দ্বারা জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয়? এই প্রশ্নটা এসেছে আমাদের একটু জ্ঞানমূলক টাইপের প্রশ্ন, যেটা আমাদের HSC পরীক্ষা সৃজনশীলের কয়ে আসতে দেখা যায়, ঠিক তেমন একটি প্রশ্ন। এই প্রশ্নটা এসেছে আমাদের শর্ট সিলেবাসের বাইরে, অর্থাৎ সিলেবাস বহির্ভূত। এটা এটা সিলেবাস বহির্ভূত। এই প্রশ্নটা এসেছে আমাদের গদ্য অংশ থেকে। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের সিলেবাস বহির্ভূত যে গদ্য আছে, অর্থাৎ ফুল সিলেবাস, সেটাও আমাদেরকে পড়তে হবে। তো কি দ্বারা জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয়? সাহিত্য শিল্পকলা। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কাজে কোন ধরনের শব্দ? দেখো, আমরা যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শব্দ থেকে আমাদের প্রশ্ন আসে, একটা না একটা প্রশ্ন থাকেই। আমাদের কোন ভাষার শব্দ, কোন ভাষার শব্দ, এই প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন, এটা আমাদের পড়তে হবে। এটা আমাদের হচ্ছে শব্দ শ্রেণীর একটা টপিক, শব্দ শ্রেণী।
Okay? অর্থাৎ শব্দ ও শব্দের যে প্রকারভেদের যে বিষয়টা আছে এটা আমরা ভালো করে দেখবো। তো কাজী কোন ভাষার শব্দ? কাজী হচ্ছে আমাদের তুর্কি ভাষার শব্দ। পরবর্তী প্রশ্ন দেখি আমরা, সেই অস্ত্র কবিতায় কোন চরণ দ্বারা হাহাকারের অবসান বোঝানো হয়েছে? দেখো, আমাদের যে বিওপির যে প্রশ্নগুলো আমরা দেখতেছি, আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আসলে শর্ট সিলেবাসের বাইরে এসেছে। দেখি আমাদের সাথে ফেসবুকে কারা যুক্ত আছে আমরা একটু দেখি। 12 13 ঘ 13 ঘ। আচ্ছা, এখন আমরা এই প্রশ্নটা দেখি। এই যে প্রশ্নটা এসেছে এটাও আমাদের সিলেবাসের বাইরে, বুঝছো? সিলেবাস বহির্ভূত, সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসেছে। সিলেবাস বহির্ভূত কোন অংশ থেকে এসেছে? পদ্য অংশ থেকে এসেছে। পদ্যে কি জানতে চাওয়া হয়েছে? সেই অস্ত্র কবিতায় কোন চরণ দ্বারা হাহাকারের অবসান বোঝানো হয়েছে? যে ফসলের মাঠে আগুন জ্বলবে না। তুমি যদি কবিতাটা পড়ো তাহলে কবিতার পাঠ পরিচিতি বা আমাদের যে শব্দ অর্থের যে অংশগুলো আছে ওখানে তুমি পড়লে খুব সহজ এগুলো উত্তর করতে পারবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখবো, নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? দেখো, ভর্তি পরীক্ষায় ধ্বনি ও বর্ণ, ধ্বনি বর্ণ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসেই। ধ্বনি ও বর্ণ, ধ্বনি ও বর্ণ এই টপিকটা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসেই। তার মধ্যে সবচেয়ে একটা ভালো টপিক হচ্ছে কি, যে অঘোষ আর ঘোষ, পাশাপাশি অল্প প্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ। এই যে বিষয়গুলো আছে এগুলো থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। এটা খুবই সহজ একটা বিষয়। আমরা কি জানি আমাদের অল্প প্রাণ ধ্বনি কোনগুলো? যেমন বর্গের 1 ও 3 নম্বর যে ধ্বনিগুলো আছে এগুলো আমাদের কি অল্প প্রাণ ধ্বনি। তো এখানে প্রথম আছে ব হয়, এটা আমাদের 2 নম্বর, বর্গের 2 নম্বর বর্ণ আসে, এটা হবে না। এটা বাদ। প প এটা হবে না। ট ঠ এটা বাদ। চ হচ্ছে আমাদের কি অঘোষ অল্প প্রাণ ধ্বনি। তো এই টপিকটা হচ্ছে আমাদের ধ্বনি ও বর্ণ। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, মোছো শব্দের প্রকৃতি কি? অর্থাৎ প্রকৃতি কি বলতে এখানে আসলে প্রকৃতি প্রত্যয় জিজ্ঞাসা করেছে। প্রকৃতি প্রত্যয় কিন্তু আমাদের এইচএসসি সিলেবাসে কিন্তু আছে, যদিও তোমাদের সিলেবাসে ছিল না, কিন্তু এটা কিন্তু ফুল সিলেবাস দেখলে আমাদের সিলেবাসে একটা টপিক। তো এই টপিকটা তোমরা লিখে রাখো, প্রকৃতি ও প্রত্যয়, প্রকৃতি ও প্রত্যয়। এখানে সঠিক উত্তর হবে মাছ যোগ পোয়া। দেখো, তোমরা যারা ক্লাসে আসো তোমাদের প্রধান কাজ কি জানো? যে টপিক গুলো লিখে রাখা। তোমাকে টপিক বুঝতে হবে, তোমাকে প্রশ্নের উত্তর মুখস্থ করতে হবে, বিষয়টা এমন না। তোমার প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ মানে কি তোমাকে টপিক খুঁজে বের করা। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, নিচের কোন চিরায়ত সাহিত্যের অনুবাদ যতীন্দ্রনাথ সেনগুপ্ত এর নয়? দেখো, এই টপিকটা এসেছে আমাদের বাংলা সাহিত্য অংশ থেকে। বাংলা সাহিত্য অর্থাৎ আমাদের টেক্সট বইয়ের বাইরে যে বিষয়গুলো আছে বাংলা সাহিত্যের সেই বিষয়গুলো থেকে। এখন তোমরা যারা সহপাঠ বই তোমাদের আছে তোমরা দেখেছো, তো সহপাঠ বইয়ের নাটক বা উপন্যাস শুরু হওয়ার আগে দেখবা যে বিশেষ কিছু আলোচনা দেওয়া আছে, যে বিখ্যাত নাটক নিয়ে বা বিভিন্ন কিছু অনেক লেখক সম্পর্কে আলোচনা দেওয়া আছে। তো তোমরা ওই আলোচনার অংশটা একটু ভালো করে পড়বে, কারণ ওখান থেকেও কিন্তু তোমার ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো এটার সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের জুলিয়াস সিজার। এটা আমাদের বাংলা সাহিত্যের অংশ। এরকম প্রশ্ন আসলে খুব একটা আসতে দেখা যায় না। এগুলো প্রশ্নকর্তা হঠাৎ দিয়ে দেয় দুই একটা অংশ, এগুলো নিয়ে তোমাদের আসলে অযথা প্যানিক হওয়ার কিছু নাই। পরবর্তী প্রশ্ন আমরা দেখবো যে ইয়ৌবন শব্দের অর্থ কি? এই যে প্রশ্নটা আমাদের এসেছে, এই প্রশ্নের টপিক হচ্ছে আমাদের পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। ইয়ৌবন বলতে কি বোঝায়? ইয়ৌবন বলতে বোঝায় হচ্ছে সধবা নারী। ইয়ে হচ্ছে 17 এ, 17 এ, 17 গ মেবি না, 17 হ্যাঁ 17 গ, 17 মাইশা মনি বলছে 17 এ, 17 এ হবে না, 17 হবে সি। আচ্ছা, এবার আমরা 19 নম্বর প্রশ্ন দেখি। 19 নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে আহ্বান গল্পে কতকের গরমে ছুটি হয়েছিল কোন মাসে? এটা কিন্তু খুব সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা কোথা থেকে এসেছে? আমাদের ফুল সিলেবাস থেকে। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে? সবসময় ফুল সিলেবাস পড়তে হবে। বিইউপি ভর্তি পরীক্ষার জন্য আমাদের ফুল সিলেবাস অংশ পড়তে হবে। ফুল সিলেবাসের কি থেকে এসেছে? গদ্য থেকে এসেছে। গদ্যের খুব সহজ একটা প্রশ্ন, তোমরা যারা গদ্যটা পড়বে দেখবা খুব সহজ উত্তর করতে পারবা। কোন ছুটিতে এসেছিল? জ্যৈষ্ঠ মাসের ছুটিতে এসেছিল। আচ্ছা, আমরা এবার 19 নম্বর প্রশ্ন দেখি। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে এভাবে মৃত্যুবরণ করে কি লাভ হবে? 52 দিনগুলো রচনায় উক্তিটি কার? 52 দিনগুলো তোমাদের সিলেবাসে প্রথমে ছিল কিন্তু পরবর্তীতে ওটা বাদ দেওয়া হয়েছে।
তো 52 দিনগুলো তাহলে আমরা কি দেখলাম, এই প্রশ্নটা এসেছে আমাদের গদ্য থেকে, আর গদ্যের খুবই সহজ একটা জ্ঞানমূলক টাইপের প্রশ্ন কিন্তু এখানে এসেছে, কোনো অনুধাবন প্রশ্ন কিন্তু চাই নাই, কিন্তু জ্ঞানমূলক টাইপ প্রশ্ন এসেছে। আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন অনশনে ছিল, তখন কিন্তু সিভিল সার্জন সাহেব তাকে বারবার বলতো যে এইভাবে অনশন করে কি লাভ, কারণ দেশ তোমার কাছে অনেক কিছু আশা করে, এই সব কথাবার্তা। এই যে 20টা প্রশ্ন আমরা দেখলাম, আশা করি যে তোমরা টপিক গুলো বুঝতে পারছো যে আসলে কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে। ম্যাক্সিমাম কিন্তু আমাদের গদ্য গদ্যের প্রশ্ন এসেছে, কিন্তু সেগুলো সিলেবাসের বাইরে। আচ্ছা, তোমরা যারা জুমে যুক্ত আছো, তোমরা কি ক্লিয়ার এই 20টা প্রশ্নের টপিক নিয়ে? জুমে যারা আছো, জি স্যার, ক্লিয়ার। আচ্ছা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে বিইউপি ভর্তি পরীক্ষা দিতে গেলে তোমাদেরকে ফুল সিলেবাস পড়তে হবে। ওকে, এখন আমরা একটু এক নজরে দেখি যে প্রশ্নগুলো কিভাবে ছিল। টপিক গুলো এখানে দেওয়া আছে, দেখো। আমাদের মোট 20টা প্রশ্নের মধ্যে উচ্চারণ থেকে একটা প্রশ্ন ছিল, বাংলা সাহিত্যের ইতিহাস, অর্থাৎ যেগুলো তোমাদের টেক্সট বইয়ের বাইরে সাহিত্যের অংশ, সেখানে 2টা প্রশ্ন ছিল। গদ্য থেকে আমাদের 7টা প্রশ্ন ছিল। তো এই 7টা প্রশ্ন যদি আমরা দেখি, এর মধ্যে কিন্তু 6টা প্রশ্নই ছিল আমাদের শর্ট সিলেবাসের বাইরে, অর্থাৎ ফুল সিলেবাস থেকে প্রশ্ন ছিল। অর্থাৎ বিইউপি এর জন্য তোমার ফুল সিলেবাস পড়তেই হবে। পরবর্তীতে আমরা দেখি পদ্যের অংশে 2টা প্রশ্ন ছিল, এই 2টা প্রশ্নই কিন্তু ছিল আমাদের শর্ট সিলেবাসের বাইরে। অর্থাৎ সেই অস্ত্র কবিতা আর নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এই 2টা থেকে প্রশ্ন এসেছে, যেটা আমাদের শর্ট সিলেবাসের মধ্যে নাই। আর প্রশ্ন সমাস থেকে একটা প্রশ্ন এসেছে, কবি ও লেখক পরিচিতি থেকে একটা প্রশ্ন এসেছে, ধ্বনি বর্ণ থেকে একটা, প্রকৃতি প্রত্যয় থেকে একটা, এক কথায় প্রকাশ থেকে একটা, শব্দবাচক শব্দ থেকে একটা, শব্দ থেকে একটা, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ থেকে একটা। তো আশা করি এই টপিক গুলো তোমরা বিওবি ভর্তি পরীক্ষার আগে খুব ভালোভাবে পড়বে। এখন আমরা তোমাদেরকে দেখাবো যে 2000, এটা আমরা দেখলাম 24-25, এখন আমরা দেখবো যে 23-24 শিক্ষাবর্ষে যে পরীক্ষা হয়েছিল বিউপি, সেখানে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল। আমরা যদি 23-24 সেশনের প্রশ্নটা দেখি এফ এ ডবল এস এর, তো দেখবো আমরা যে আমাদের গদ্য থেকে প্রশ্ন এসেছিল 10টা, পদ্য থেকে প্রশ্ন এসেছিল 7টা, এবং কবি ও লেখক পরিচিতি থেকে প্রশ্ন এসেছিল 3টা। অর্থাৎ 20টা প্রশ্নের মধ্যে গদ্য পদ্য এবং গদ্য পদ্যের লেখক পরিচিতি থেকে কিন্তু প্রশ্ন এসেছে। আমাদের আগের সেশনে যদি প্রশ্ন আমরা দেখি, এখানে কিন্তু আমাদের ব্যাকরণ অংশ থেকে কোনো প্রশ্ন আসে নাই। তো এই 2 বছরের প্রশ্নের তুলনামূলক দেখলে আমরা বিউপির ক্ষেত্রে বলতে পারি যে আমাদের টেক্সট বই একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, টেক্সট বইয়ের ফুল সিলেবাসটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখন তোমাদের একটা আমরা ফাইনাল সাজেশন দিয়ে দিই বিউপি এর জন্য, বিউপি এফ এ ডবল এস এর জন্য, যে এই টপিক গুলো তোমরা পড়লে আশা করা যায় তোমরা পরীক্ষায় খুব ভালো করবে। যার মধ্যে আমাদের গদ্য পদ্য পড়তে হবে। গদ্য পদ্য থেকে আমরা দেখতেছি যে প্রতিবারই হিউজ পরিমাণে প্রশ্ন আসতেছে, আর সেটা ফুল সিলেবাস, শর্ট সিলেবাস না। নাটক উপন্যাস থেকে প্রশ্ন, ওই যে নাটক থেকে নাটক উপন্যাস পড়তে হবে আমাদের, প্রশ্ন না আসুক আসুক পড়তে হবে আমাদের। আমরা 24-25-এ না আসলেও 23-24-এ কিন্তু প্রশ্ন এসেছে। পাশাপাশি কবি লেখক পরিচিতি পড়তে হবে, বাংলা সাহিত্যের ইতিহাস, ধ্বনি বর্ণ সমাস, ধ্বনি পরিবর্তন, উপসর্গ, প্রকৃতি প্রত্যয়, শুদ্ধিকরণ, ব্যাকরণিক শব্দ শ্রেণী, উচ্চারণ, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, প্রতিশব্দ বা সমার্থক শব্দ, আরেকটা হচ্ছে শব্দ। এই শব্দ মানে হচ্ছে শব্দের উৎস, বা মানে কোন ভাষার শব্দ, যে প্রশ্নগুলো আসে এটা। এখন তোমরা জমে যারা আছো, তোমরা একটু জানাও যে আসলে তোমরা বুঝতে পারছো কিনা। মুবাশিরা মিম কমেন্ট করেছে যে টেক্সট বুক সব থেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিউপি এর জন্য তোমার টেক্সট বুক খুবই গুরুত্বপূর্ণ। টেক্সট বুক যদি ভালোভাবে না পড়ো, তাহলে তুমি আসলে কি করতে পারবে না, বিউপি ভর্তি পরীক্ষা ভালো করতে পারবে না। আচ্ছা, তোমরা জমে যারা আছো, তোমরা ক্লিয়ার কিনা বিউপি এফ এ ডবল এস এর জন্য কোন বিষয়গুলো পড়তে হবে? স্যার, বিইউপি ব্যতীত অন্যান্য ভার্সিটির জন্য কি ফুল সিলেবাস পড়তে হবে? দেখো, ফুল সিলেবাস তোমার পড়া হয়েই যাচ্ছে। তো একটা দেখো, ঢাবির কথাই আমরা বলি। ঢাবির কিন্তু গত বছর রিটেনই আসছিল ফুল সিলেবাস থেকে, বুঝছো? সেই হিসাবে ফুল সিলেবাসটা মনে হয় একবার পড়া উচিত আমাদের সবারই আসলে, যেহেতু আমাদের বিইউপি তে আসতেছে, গুচ্ছতেও যদি চলে আসে, পড়ে রাখা ভালো। সময় পেলে পড়ে রাখা ভালো, একদম বাদ না দিয়ে যতটুকু সম্ভব আমরা একটু পড়ে নিলাম। বিশেষ করে মূল পাঠটা একবার দুই একবার পড়লাম, শব্দ অর্থ করলাম, লেখক পরিচিতি গুলো একটু দেখলাম। পড়া উচিত আমার মনে হয় আসলে। এখন আমরা যেটা দেখবো, আমাদের তোমরা জানো যে আমরা প্রথমবারের মতো আমাদের কিন্তু সি ইউনিট কোর্স শুরু হয়েছে, সি ইউনিট এক্সিলেন্ট কোর্স। তো সি ইউনিট এক্সিলেন্ট কোর্সে আমাদের ক্লাস থাকবে 180 প্লাস লাইভ ক্লাস, 230টা প্লাস এক্সাম থাকবে। পাশাপাশি টেলিগ্রামে তোমরা আমাদের সাথে অলরেডি যারা যুক্ত আছো, তারা জানো যে আমাদের কিন্তু ডাউট সলভে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করি। পাশাপাশি আমাদের ক্লাসগুলো হয় জুমে, যেখানে তুমি প্রশ্ন করতে পারবা, তোমাকে ফেসবুক লাইভে ক্লাস করে তোমাকে বা গ্রুপে ক্লাস করে কমেন্ট করা লাগবে না। আর খুব সহজেই তোমরা জানো যে আমরা চেষ্টা করি যে আমাদের সর্বোচ্চটা দেওয়ার, যার মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। তো আমরা এবার দেখবো হচ্ছে এফ ট্রিপল এস। তোমরা জানো কিনা জানি না, বিউপিতে কিন্তু তোমরা মানবিকের 2টা ইউনিটে পরীক্ষা দিতে পারবে, একটা হচ্ছে এফ এ ডবল এস আর এফ ট্রিপল এস।
তো চলো এখানে আমরা প্রশ্ন দেখি। প্রথম যে প্রশ্ন এসেছে, স্বরভক্তির অপর নাম কি? এটা কোন টপিক থেকে প্রশ্ন এসেছে বলতে পারবা যারা জমে যুক্ত আছো? প্রশ্নটা এসেছে আমাদের ধ্বনি পরিবর্তন থেকে, ঠিক আছে? ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনে যদি আমরা দেখি স্বরভক্তির আমরা জানি যে স্বরভক্তির কিন্তু আমাদের তিনটা নাম আছে। তোমরা জানো কিনা জানি না, স্বরভক্তির কিন্তু আমাদের নাম আছে কি? একটা হচ্ছে বিপ্রকর্ষ, একটা নাম আছে আমাদের মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম, আর একটা স্বরভক্তি তো এখানে দেওয়াই আছে। তাহলে স্বরভক্তির অপর নাম কি? সঠিক উত্তর হবে আমাদের বিপ্রকর্ষ। ধনী মুবাশির আমিন বলছো যে ধ্বনি পরিবর্তন থেকে, স্যার আমি জুমে জয়েন হতে পারতেছি না কেন? আচ্ছা, জুমে জয়েন হওয়ার বিষয়ে তোমরা অনেকে হয়তো জানো না। তোমরা যদি ইনরোল করে থাকো আমাদের ওয়েবসাইটে বিডি, দেখো আমি তোমাদের ওয়েবসাইটটা লিখে দিই, bdsoe.com। এখানে গেলে তোমরা যখন কোর্সে ইনরোল করবা, তোমাদের ড্যাশবোর্ডে কিন্তু ক্লাসের আগে জুম লিংক চলে যাবে, তোমরা ওখান থেকে জুমে প্রবেশ করতে পারবা। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দেখি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে বাজারে সবজির দাম কমছে না, এই বাক্যে কমছে না কোন ক্রিয়া? এই প্রশ্নটা এসেছে আমাদের ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে। ব্যাকরণিক শব্দশ্রেণী ক্রিয়ার একটা ভাগ নিয়ে আমাদের প্রশ্ন এসেছে। তো বাজারে সবজির দাম কমছে না, এটা হচ্ছে আমাদের নাম ক্রিয়া। আমরা জানি যখন বিশেষ্য বা বিশেষণের উপর নির্ভর করে কোনো ক্রিয়া আর কার্যকলাপ পরিচালিত হয়, সেটা আমাদের নাম ক্রিয়ার মধ্যে আসে। পরবর্তী প্রশ্ন আমরা দেখবো, ভিন্ন বিভক্তি যুক্ত শব্দদ্বিত্ব কোনটি? প্রশ্নটা এসেছে শব্দদ্বিত্ব বা দ্বিরুক্তি শব্দ বলতে পারে, দ্বিরুক্তি শব্দ। এখন বিরক্তি শব্দ থেকে প্রশ্ন আসলেও এই যে প্রশ্নটা এসেছে, আসলে এটা শব্দদ্বিত্ব বা দ্বিরুক্তি শব্দের কোনো কঠিন প্রশ্ন এরকম না। এখানে আমাদের অপশন গুলো দেখে উত্তর নির্ণয় করতে হবে। এখানে বলছে যে ভিন্ন বিভক্তি যুক্ত। প্রথমে যদি আমরা দেখি কত কত, এখানে আমাদের শূন্য বিভক্তি আছে। হাই হাই, এখানেও শূন্য বিভক্তি আছে। ঘুম ঘুম, এখানে কি শূন্য বিভক্তি আছে। তো ঝাঁকে ঝাঁকে, এখানে আমাদের কি আছে? এ বিভক্তি আছে। তাহলে আমাদের কি হচ্ছে, কোনটা ভিন্ন? ঝাঁকে ঝাঁকে। আর বাকি তিনটা কি? বাকি তিনটাই আমাদের শূন্য বিভক্তি। এই প্রশ্নগুলো খুবই সহজ, বুঝছো? তোমরা যদি একটু মাথা খাটাইতে পারো তাহলে দেখবে এগুলো উত্তর করতে পারো। তোমরা হঠাৎ আনকমন প্রশ্ন দেখলে অনেকে ভয় পেয়ে যাও যে এই কি প্রশ্ন, এটা পড়ায়নি স্যার, এটা পড়ি নাই। কিন্তু যদি একটু মগজটা ব্যবহার করো, আল্লাহ যে ব্রেনটা দিছে, যদি একটু ব্যবহার করো তাহলে আশা করি উত্তর করতে পারবা এগুলো। নিচের কোনটি শুদ্ধ বানান নয়? এটা এসেছে আমাদের শুদ্ধিকরণ থেকে। কি থেকে? শুদ্ধিকরণ। তোমরা জানো যে আমরা তোমাদের যে বানানের যে বিষয়টা আছে, নত্ব সত্য বিধান, এর পাশাপাশি অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, যে টপিক গুলো আছে সব কিছু কিন্তু একসাথে করে শুদ্ধিকরণের মধ্যে পড়িয়ে থাকি। তো আমাদের এখানে কোন বানানটি শুদ্ধ না, দেখো এই সমীচীন বানানটা তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের বোর্ড পরীক্ষা কিন্তু প্রতিবারই কোনো না কোনো বোর্ডে সমীচীন বানানটা আসে। এই বানানটা কিন্তু এখানে ভুল দেওয়া আছে। সমীচীন বানানে কি হবে? আমাদের দন্তন্য হবে। আশা করি যে এটা খুব সহজে তোমরা পারবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, এগোরা শব্দের বাংলা পরিভাষা কি? এর বাংলা পরিভাষা, টপিকটা লিখি আমরা, পারিভাষিক শব্দ। এটা দুইটা অর্থই হয়, একটা পূর্ণ বা পূর্ণাগার, দুইটাই অর্থ হয় এখানে। পরবর্তী প্রশ্ন, কোনটি নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ? দেখো প্রশ্ন এসেছে কোন থেকে, কোথা থেকে? আমাদের পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ। তো আমাদের নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ হচ্ছে অন্তঃসত্ত্বা। পরবর্তী প্রশ্ন, সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোন বাক্যে? তোমাদের নতুন যে বাংলা ব্যাকরণ বই আছে ক্লাস 9-10 এর, সেখানে এই জিনিসগুলো দেওয়া আছে। তোমাদের কিন্তু আমরা বারবার বলি যে তোমার ইন্টারমিডিয়েটের যে বাংলা বই আছে, সহপাঠ আছে, ব্যাকরণিক টপিক গুলো আছে, এগুলো তোমাকে পড়তে হবে। পাশাপাশি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বাংলা বইটা পড়তে হবে। তো ওই বইয়ে কিন্তু এই বিষয়গুলো নতুন ভাবে দেওয়া আছে। নতুন যে বইটা, পুরাতন বই না, নতুন এডিশনের যে বইটা। তো এখানে সাধারণ অনুসারের প্রয়োগ ঘটেছে কোন বাক্যে? আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা। তাহলে প্রশ্নটা কোন টপিক থেকে এসেছে? অনুসর্গ। অনুসর্গ। 8 নম্বর প্রশ্ন, সকল আলেমগণ আজ উপস্থিত, বাক্যটি কোন দোষে দুষ্ট? এটা আমাদের ওই যে এইচএসসি পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্ন আসে। সকল আলেমগণ, আমরা কি জানি যে সকল থাকলে কি আবার আলেমগণ হয়? হয় না। এটা প্রশ্ন এসেছে আমাদের শুদ্ধিকরণ থেকে, শুদ্ধিকরণ।
তো সকল আবার আলিঙ্গন বললে তখন সমস্যা কি হবে? বাহুল্য দোষ হবে। পরবর্তী প্রশ্ন, বাংলা শব্দভাণ্ডারকে সাধারণত কয়টি বিবেচনায় ভাগ করা যায়? আমরা জানি যে বাংলা শব্দভাণ্ডারকে প্রশ্নটা লিখি, শব্দ থেকে প্রশ্ন এসেছে। শব্দভাণ্ডারকে তিনটা ভাগে ভাগ করা যায়, বা তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়, তিনটি বিবেচনায়। তো তিনটি বিবেচনায় একটা কি করা যায়? উৎস দিক থেকে করা যায়, একটা গঠনের মূলক ভাবে করা যায়, একটা কি অর্থের ভিত্তিতে করা যায়। ওকে। পরবর্তী প্রশ্ন, হরণ শব্দের বিপরীত শব্দ কোনটি? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমাদের বিলোচন থেকে প্রশ্ন আসবে, আমাদের এগুলো পড়তেই হবে। কি থেকে এসেছে? বিপরীত শব্দ। বিপরীত শব্দ, হরণের বিপরীত শব্দ হচ্ছে পূরণ। লাইলি মজনু প্রণয় উপাখ্যান সম্পাদনা করেন কে? এই প্রশ্নটা এসেছে তোমাদের বাংলা সাহিত্যের অংশ থেকে। আমরা দেখি তোমাদের সাথে আসলে ফেসবুকে কারা আছে। 6-এর এ, 7-এর বি, 8-এর গ, বাহুল্য দোষ, 8-এর। আচ্ছা, লাইলি মজনু প্রণয় উপাখ্যান সম্পাদনা করেন কে? প্রশ্নটা এসেছে আমাদের বাংলা সাহিত্য থেকে, বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের। জমে যারা আছো, তোমরা কি টপিক গুলো লিখতেছো নাকি তোমরা ঘুমায় গেছো? হ্যাঁ স্যার, লিখছে। আচ্ছা, খুব সুন্দর করে নোট করবা। লাইলি মজনু প্রণয় উপাখ্যান সম্পাদনা করেন কে? আহমদ শরীফ। এগুলো আমাদের বাংলা সাহিত্যের অংশ। তোমরা জানো যে আমাদের কিন্তু বাংলা সাহিত্য নিয়ে তোমাদের জন্য স্পেশাল ক্লাস থাকবে। সেই ক্লাসগুলো করলে আশা করি তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষায় উত্তর করতে পারবে। নিচের কোন শব্দটির বানানে নত্যবিধান ব্যবহৃত হয়নি? আমরা কিন্তু বলেছি যে নত্যবিধান, সত্যবিধান বা বানান বা অপপ্রয়োগ, সূত্রপ্রয়োগ সবগুলো বিষয় আমরা তোমাদের শুদ্ধিকরণের মধ্যে পড়াবো। শুদ্ধিকরণ এই টপিকেই পড়ানো হবে। তো এখানে নত্যবিধান ব্যবহৃত হয়নি অনু শব্দে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ছি ছি তুমি এত খারাপ কেন? এই বাক্যে দ্বিরুক্তি শব্দ কি অর্থ প্রকাশ করে? তাহলে টপিক কি? দ্বিরুক্তি শব্দ। দ্বিরুক্তি শব্দ, তুমি যখন ছি ছি করতেছো কাউকে, তাহলে কি ভাবের গভীরতা কাজ করতেছে তোমাকে, তুমি মানতেই পারতেছো না আসলে তুমি এত খারাপ, তো চিন্তাও করি নাই। বুঝছো, বিষয়টা হচ্ছে এরকম। উচ্চাটন এর বিপরীত শব্দ কোনটি? প্রশ্নটা এসেছে বিপরীত শব্দ থেকে। বিপরীত শব্দ অর্থাৎ আমাদের বিরোচন অংশ থেকে। এখন বিপরীত শব্দের এখানে যে শব্দটা দেওয়া আছে উচ্চাটন, উচ্চাটন বলতে যেমন চঞ্চল প্রকৃতির কাউকে বোঝায়, যারা খুব চঞ্চল, বুঝছো? তাহলে বিপরীত শব্দ হবে প্রশান্ত। পরবর্তী প্রশ্ন, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। এখানে ঋণ কি? এটাও তোমাদের যে নতুন বাংলা ব্যাকরণের বই আছে সেখান থেকে প্রশ্ন এসেছে। আমরা টপিকটা যদি এখানে লিখি, ব্যাকরণিক, ব্যাকরণ শব্দ শ্রেণী লিখতে পারি আমরা। ওখানে আমরা বিদেহ, তোমরা জানো অবজেক্ট, যেটা আমাদের ইংরেজি বাক্যে আমরা পড়ে এসেছি। তো এখানে এই ঋণ শোধ করতে পারবো না, এখানে ঋণটা হচ্ছে আমাদের বিদেহের পুরুষ। বিদেহের পুরুষ বলতে বিদেহকে যেটা বিদেহের অতিরিক্ত অংশ হিসাবে থাকে সেই বিষয়টা হচ্ছে বিদেহের পুরুষ। এই ধরনের প্রশ্ন আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসতে দেখা যায় না, বুঝছো? কিন্তু বিউপিতে দু একটা থাকে এরকম। বিদেহের পুরুষ। পরবর্তী প্রশ্ন আমরা দেখবো, কোন বিদেশি পণ্ডিত বাংলা উপভাষার শ্রেণীবিন্যাসে বিশেষ অবদান রাখেন? এই প্রশ্ন আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাস যদি আমরা পড়ি, আমরা দেখব যে আমাদের জর্জ আব্রাহাম গিয়ারসন, তিনি হচ্ছে বাংলা উপভাষার শ্রেণীবিন্যাসে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রাতিষ্ঠানিক শব্দটির অর্থ কি? এটা আমাদের এসেছে শব্দ অর্থ থেকে, অর্থাৎ বিরোচন অংশ। এটা সঠিক উত্তর হবে আমাদের স্বকীয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 18 নম্বর প্রশ্ন, তিনি সেটা করবেন। এই বাক্যে তিনি শব্দের সঠিক ব্যাখ্যা কি? দেখো, এই যে প্রশ্নটা এসেছে আমাদের এখানে, প্রশ্নটা একটু দেখলে মনে হয় যে আসলে কোথা থেকে প্রশ্নকর্তা যে প্রশ্নটা আমদানি করেছেন সেটা আসলে বলা মুশকিল। তো আমরা চেষ্টা করব যে কোন অপশন গুলো বাদ দিলে আমরা উত্তর করতে পারবো। যখন প্রশ্ন তুমি দেখবা যে এমন কঠিন কঠিন কোনো টপিক আসতেছে যা তুমি আসলে কখনো পড়ো নাই, তখন তুমি কি করবে? অপশন গুলো বাদ দেওয়ার চেষ্টা করবে। যেমন এখানে দেখো, সর্বনাম আন্দোলনশীল বিশেষণ বলে কেউ কখনো কিছু শুনেছো তুমি? আন্দোলনশীল বিশেষণ বলতে আসলে কিছু এক্সিস্ট করে না। পরবর্তীতে এখানে কি বলতেছে? কর্মধারয়ী শব্দ, এটা আসলে তুমি কখনো শোনো নাই। পাশাপাশি কি আছে?
দৃঢ়করণ বিশেষ্য প্লাস ক্রিয়া, এরকম কিছু নাই, কারণ এখানে তুমি হচ্ছে তিনিই কখনো ক্রিয়া হইতে পারে না। তাহলে এই তিনটা অপশন কিন্তু আমরা খুব সহজে বাদ দিতে পারি, খুব সহজে বাদ দিতে পারি। তো সেগুলো বাদ দিলে আমাদের যে একটা অপশন থাকে পুরুষবাচক সত্তা বিশেষ বিষয়বাচক বিশেষণ, আমরা জানি আমাদের বিষয়বাচক বিশেষণ কিন্তু আছে। তো এই তিনটা অপশন থেকে আমাদের মনে হয় যে এটাই বেটার অপশন, এটাই আসলে উত্তর হওয়া উচিত। তো এই যে টপিকটা, এটা হচ্ছে আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে পারি আমরা, ব্যাকরণিক শব্দ শ্রেণী, শব্দ শ্রেণী। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা, কোনটি সঠিক বানান, সঠিক বানান কোনটি। এখানে আমাদের সঠিক বানান নির্ণয় করতে হবে। তাহলে এই প্রশ্নটা এসেছে আমাদের কি থেকে, 18 ক, 18 18 ক। Good. পরবর্তী প্রশ্ন আমরা দেখি, এখানে আমাদের বানান নির্ণয় করতে হবে, শুদ্ধ বানান। তাহলে প্রশ্নটি এসেছে শুদ্ধিকরণ থেকে। আচ্ছা, বৈশিষ্ট্য সূচক, সূচক বানান ভুল, দীর্ঘ হবে। সাংস্কৃতিক বলে শব্দ হয় না, এটা ভুল। প্রকৃতি বানানে ভুল, রশ্মি হবে। সম্ভাবনাময়, এটা ভুল। তাহলে আমাদের সঠিক বানান কোনটি, দ্বৈত স্বত্বাধিকার বা অত্যুৎসাহী। প্রশ্নটা এসেছে আমাদের শুদ্ধিকরণ থেকে। পরবর্তী প্রশ্ন, তাহার এই পরে মনে, তাহার এই পরে মনে কবিতায় মাঘের সন্ন্যাসী বলতে কি বোঝায়। প্রশ্নটা এসেছে আমাদের বোর্ড বইয়ের পদ্য থেকে, পদ্য থেকে, এটা সিলেবাসের মধ্যেই আছে আমাদের। আমরা জানি যে মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছিল, শীতকালকে। এই ছিল আমাদের এফ ট্রিপল এস ছেড়ে যে পরীক্ষাটা হয়েছে বিউপিতে 2024-25 সেশনে, সেটা প্রশ্ন বিশ্লেষণ। তোমরা জমে যায় আছো, তোমরা কি টপিক গুলো বুঝতে পেরেছো কিনা? জি স্যার, বুঝতে পারছি এবং নোট করে নিছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখলাম আমাদের প্রশ্নগুলো কিন্তু এখানে শর্ট সিলেবাসের বাইরের প্রশ্ন কিন্তু খুব কম এসেছে, কিন্তু এফ এ ডবল এস কিন্তু শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন একটু বেশি এসেছে। ওকে, তো এটা যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে আমাদের 24-25 সেশনে। এখন আমরা, তোমরা জানো যে আমাদের বে ইউনিট এক্সিলেন্ট কোর্সে ভর্তি চলছে 1500 টাকা ছাড়ে। আর তোমরা যদি আমাদের বিগত বছরের রেজাল্ট দেখো তাহলে দেখবা যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টপ র্যাঙ্ক করা স্টুডেন্ট আছে আমাদের। তারা প্রতিবারই আমাদের শিক্ষার্থীরা আসলে খুব ভালো রেজাল্ট করতেছে। তোমরা আমাদের পেজে গেলে কিন্তু তাদের আসলে অ্যাডমিশন জার্নির গল্পগুলো জানতে পারবা, পাশাপাশি তারা কিভাবে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল সেই জিনিসগুলো জানতে পারবা। এখন আমরা দেখি এক নজরে বিইউপি এফ ট্রিপল এস এর 24-25 সেশনে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে। আমাদের পদ্য থেকে এসেছে একটা, ধ্বনি পরিবর্তন থেকে একটা, ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে 4টা প্রশ্ন এসেছে, যার মধ্যে 2টা প্রশ্ন ছিল আসলে খুবই উদ্ভট টাইপের প্রশ্ন। দ্বিরুক্তি শব্দ থেকে প্রশ্ন এসেছে, পারিভাষিক শব্দ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। শুদ্ধিকরণ থেকে 4টা প্রশ্ন এসেছে, যার মধ্যে নত্য সত্য বিধান থেকে প্রশ্ন এসেছে, বানান ভুল থেকে প্রশ্ন এসেছে, শব্দ থেকে প্রশ্ন এসেছে, বিপরীত শব্দ থেকে 2টা, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 2টা, শব্দ অর্থ থেকে একটা, অনুসর্গ থেকে একটা। এই প্রশ্নগুলো, এই টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে আমাদের 24-25 সেশনে। এখন আমরা দেখবো যে 23-24 সেশনে আসলে কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছিল। 23-24 সেশনের প্রশ্ন যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখতে পাবো যে আমাদের ধ্বনি বর্ণ থেকে প্রশ্ন এসেছিল 3টা, কবি লেখক পরিচিতি থেকে 2টা, অনুসর্গ থেকে একটা, সমাস থেকে একটা, প্রকৃতি প্রত্যয় থেকে একটা, উচ্চারণ থেকে একটা, ধ্বনি পরিবর্তন থেকে একটা, ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে একটা, প্রতিশব্দ থেকে একটা, উপসর্গ থেকে 2টা, জ্যোতিচ্ছেদ চিহ্ন থেকে একটা, এক কথায় প্রকাশ একটা, শুদ্ধিকরণ থেকে একটা, কারক থেকে একটা, শব্দ থেকে একটা, সন্ধি থেকে একটা। তার প্রশ্নকর্তা কোনো টপিক বাদ দেয়নি, বুঝছো? টপিক যতগুলো আছে একটা করে প্রশ্ন দিয়ে দিছে। অর্থাৎ তোমাকে মোটামুটি বিউপি এর জন্য আমরা চাইবো যে তোমার সবগুলো টপিক সম্পর্কে কম বেশি আসলে ধারণা রাখতে হবে। এখন আমরা একটা ফাইনাল সাজেশন দিয়ে দিই তোমাদেরকে এফ ট্রিপল এস ইউনিটের জন্য। সাজেশন গুলো তোমরা দেখো যে, দেখো গদ্য পদ্য নাটক উপন্যাস এটা কমন সাজেশন, এটা তোমাকে পড়তেই হবে, কারণ এটা তোমার একাডেমিকে ছিল। এটা স্কিপ করার আসলে কোনো সুযোগ নাই, তোমাকে এটা পড়তেই হবে। পাশাপাশি তোমাদের লেখক পরিচিতি পড়তে হবে, বাংলা সাহিত্যের ইতিহাস, ধ্বনি বর্ণ, সমাস, ধ্বনি পরিবর্তন, উপসর্গ, প্রকৃতি প্রত্যয়, শুদ্ধিকরণ, ব্যাকরণিক শব্দ শ্রেণী, উচ্চারণ, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, প্রতিশব্দ, আর যে শব্দের কোন ভাষার শব্দ, এই জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে। তো আশা করি যে আজকে ক্লাসে আমরা যে সাজেশনটা দেখলাম বা প্রশ্ন বিশ্লেষণ করলাম এফ এ ডবল এস ইউনিটের এবং এফ ট্রিপল এস ইউনিটের, আশা করি যে তোমরা এই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা, তোমরা জমে যারা ছিল তোমরা কি ক্লিয়ার এই বিষয় সম্পর্কে, আসলে কোন টপিকগুলো আমাদেরকে পড়তে হবে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো সেভাবে আমরা পরীক্ষার ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে। আমাদের আগামীকাল ক্লাস হবে 82-র উপরে। 82 থেকে কি ধরনের প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসে সেটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আগামীকাল 7টা 15-তে। আবার আমাদের সবার দেখা হবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ দেখা হবে স্যার। ইনশাআল্লাহ।